জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে। বৈঠকটি যখন চলছিল তখন সেনাপ্রধান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজে সংঘাত তৈরি করেনি, বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে। তিনি উল্লেখ করেন, আর বেশি কান্দালে উড়াল দেব আকাশে, যা দিয়ে তিনি সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ আর মনোবল জাগিয়ে তোলেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাবের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন এবং সে আরো নানা ধরনের জঘন্য ভাষায় সেনাপ্রধানের সাথে সে শাউট করে। শেখ হাসিনা পালানোর পূর্বে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর চাপ এসেছিল ছাত্র জনতার উপর গুলি চালানোর, কিন্তু ওয়াকারুজ্জামান কৌশলে শেখ হাসিনাকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করে এবং পদত্যাগের আগে ওয়াকারুজ্জামান গানের মাধ্যমে সেনাবাহিনীদের আশ্বস্ত করেছিলেন যাতে তারা সাধারণ জনতার উপর গুলি না করে। দর্শক, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যে কৌশলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আপনারা কি কখনো শুনেছেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে? একদম ঠিক ধরেছেন, আইয়ুব বাচ্চুর সেই জনপ্রিয় গানটি। তবে কি জানেন এই গানের অর্থই বা কি? সেনাপ্রধান কি এই গানের মাধ্যমে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন? এবার ফিরে যাওয়া যাক ৩ আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকের দিকে। এটি ছিল এমন একটি বৈঠক যা পুরো দেশের পরিস্থিতি বদলে দেওয়ার পেছনে বড় একটি কারণ ছিল। তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য, যা একটি জাতির ক্রান্তিকালে সাহসী সিদ্ধান্তের প্রতীক হয়ে উঠেছিল, সেটাও শোনার মতো ছিল। সেদিন ঢাকার সেনা সদর দপ্তরের বৈঠকে উত্তেজনা আর উদ্বেগ ছিল চরমে। সবাই জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে। বৈঠকটি যখন চলছিল তখন সেনাপ্রধান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজে সংঘাত তৈরি করেনি, বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে। এরপর তিনি উল্লেখ করেন, আর বেশি কান্দালে উড়াল দেব আকাশে, যা দিয়ে তিনি সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ আর মনোবল জাগিয়ে তোলেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, নিজেদের জনগণের উপর গুলি নয়, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাবের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য ছিল এক সাহসী সিদ্ধান্তের প্রতীক। বৈঠকের মূল আলোচনায় তিনি স্পষ্ট করেন, সরকার যদি সেনাবাহিনীকে নিযুক্ত করে তবে তারা আদেশ মানতে বাধ্য, কিন্তু সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে সহিংসতায় অংশ নেয়নি। সেনাপ্রধান তার বক্তব্যে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান উল্লেখ করে বোঝাতে চেয়েছিলেন, সংঘাত তারা তৈরি করেনি, বরং সংঘাত তাদের উপর এসে পড়েছে। এভাবেই গানগুলো তার বক্তব্যের মর্মার্থ বোঝাতে সহায়ক হয়েছিল। সেদিনের বৈঠকের মূল বার্তা ছিল পরিষ্কার, সেনাবাহিনী জনগণের পাশে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে। জেনারেল ওয়াকারুজ্জামানের এই সাহসী সিদ্ধান্ত এক ইতিহাস হয়ে থাকবে। অর্পিতা জাহান, RTV। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু তিনি পালিয়ে যাওয়ার পরেও এখনো নানাজন নানা রকমের আলোচনা করছে যে তিনি পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল। যদিও প্রত্যক্ষদর্শীর কোনো বয়ানে এখনো কিন্তু বিস্তারিত ব্যাপারে প্রকাশিত হয়নি। তো আমি আপনাদের কিউরিওসিটি যেটা রয়েছে সেটা নিবারণ করার জন্য প্রথমবারের মতো আজ উন্মোচন করতে চলেছি একজন প্রত্যক্ষদর্শীর বয়ান, যেই বয়ান প্রায় ৫.৫ মিনিটের একটি অডিও আকারে আমার হাতে এসেছে। তো সেটি প্রচার করার আগে আমি জাস্ট কিছু বর্ণনা দিতে চাই সেই বয়ানটা সম্পর্কে। সেটা হচ্ছে, শেখ হাসিনা যে কত বড় একটা সাইকোপ্যাথ বা সাইকো, এটা কিন্তু তিনি বিদায়ের সময় কিন্তু প্রমাণ করে দিয়ে গিয়েছেন। এবং যেদিন তিনি বিদায় নিলেন বা পালালেন, তার আগের দিন তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের পরিস্থিতি একটু অন্যদিকে যেতেও পারে। তো সেজন্য তিনি কিন্তু চেয়েছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিতে, অর্থাৎ গণভবনটাকে তার কাছে সেফ মনে হয়নি। তো তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু সেখানে আশ্রয় দেওয়া হয়নি, তো তাকে গণভবনেই থাকতে হয়েছিল। তো পরের দিন দেশের পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাকে যে আর্মি চিফ পদত্যাগ করতে বলতে পারেন, সেই আশঙ্কাও কিন্তু তার মনের মধ্যে ছিল। সে কারণেই তিনি তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে প্রায় ৮-১০ জনের যে SSF সদস্য, তাদেরকে কিন্তু তিনি বলে রেখেছিলেন যে তোমরা তোমাদের গানগুলোকে লোড করে রাখবে, কোনো উল্টাপাল্টা দেখলে সাথে সাথে গুলি করবে। অর্থাৎ আপনারা চিন্তা করে দেখুন যে কতটুকু মানসিকভাবে বিকৃত বা বিকারগ্রস্ত একজন মহিলা, যে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন তিনি নৌবাহিনী প্রধান এবং এয়ারফোর্সের প্রধান তাদেরকে সাথে নিয়ে যখন ঢুকলেন, যেদিন তিনি পালিয়ে গেলেন, সেদিন শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি গানগুলোকে লোড করে রাখতে বলেছিলেন। তো যখনই আর্মি চিফ ওয়াকারুজ্জামান তিনি সেখানে প্রবেশ করলেন, তিনি পরিস্থিতি কিন্তু আঁচ করতে পারলেন এবং শেখ হাসিনার যে একটা জঘন্য ভাষা বা তিনি যেভাবে তাদেরকে উচ্চবাচ্য করে কথাবার্তা বলছিলেন, তখন ওয়াকারুজ্জামানের কিন্তু তার সাথে যারা ছিলেন তাদেরকে কিন্তু তিনি বলে দেন তাদের গানগুলো কেন লোড করা হয়। তো অ্যাকচুয়ালি পুরো কনভারসেশনগুলি কিন্তু হয়েছিল গান পয়েন্টে। তো তখন শেখ হাসিনা যেটা বলার চেষ্টা করছিলেন যে তিনি পদত্যাগ পত্রে সই করবেন না, এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তিনি বেশ উচ্চবাচ্য করছিলেন, তিনি পদত্যাগ পত্রে সই করবেন না। তো তখন কোনোভাবেই তাকে যখন কনভিন্স করা যাচ্ছিল না, এক পর্যায়ে জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি এয়ার প্রধান যিনি রয়েছেন, এয়ারফোর্স প্রধান, তাকে সাথে নিয়ে শেখ রেহানাকে একটি পাশের রুমে নিয়ে যান এবং তারা শেখ রেহানাকে কনভিন্স করার চেষ্টা করেন যে আপনি আপনার বোনকে একটু বোঝান যাতে তিনি পদত্যাগ পত্রে সই করেন।
তো তারাও কিন্তু ওটা কনভিন্স করতে ব্যর্থ হয়, শেখ রেহানাও ব্যর্থ হয়। তখন যেটা করা হয়, তারা একটা লাস্ট রিসোর্ট হিসেবে সেই যেটাকে অনেকেই বলেন যে বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী সজীব অজয় জয়, শেখ হাসিনার পুত্র, তাকে তখন তারা ফোন করেন এবং ফোনটা কিন্তু লাউড স্পিকারে ছিল। তো যখন ফোনটা স্পিকারে ছিল তখন সজীব অজয় জয়, এই বেয়াদব, তার এত বড় ধৃষ্টতা, সে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে সে বলছে যে তোরে আমার মাই তো তোরে সেনাপ্রধান করছে, তোর এত বড় সাহস, এবং সে আরো নানা ধরনের জঘন্য ভাষায় সেনাপ্রধানের সাথে সে শাউট করে এবং বলে যে তোরও তো স্ত্রী আছে, তোরও সন্তান আছে, তুই এক সময় রিটায়ার করবি, তোকে আমরা দেখে নেব, এরকম হুমকি কিন্তু দেয়। তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতি মোকাবেলা করেন এবং ঠান্ডা মাথায় তিনি সজীব অজয় জয়কে বোঝাবার চেষ্টা করেন যে দেখো, এই মুহূর্তে তার কাছে দুটো অপশন আছে, অর্থাৎ তোমার মায়ের কাছে, শেখ হাসিনার কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে। আইদার তিনি পত্রে সই করতে পারেন, করে তিনি সুন্দরভাবে বিষয় সমাধান করতে পারেন, অথবা তার যে লোকজন রয়েছেন তারা আমাকে গুলি করতে পারে, আমার যে লোকজন রয়েছে তাকে গুলি করতে পারে, আমিও মারা যেতে পারি, তিনিও মারা যেতে পারেন, এখন চয়েস ইজ ইয়োর্স। তখন সজীব অজয় জয় বুঝতে পারে, তখন সে বলে যে ঠিক আছে, আপনাদের যা করার আপনারা তাই করুন। তো পরবর্তীতে যেটা হয় আর কি, যে তারা একটা কার্গো বিমান ছিল, সেই কার্গো বিমানে করে শেখ হাসিনার তিনি সাথে, যেটা আমরা জানতে পেরেছি, তিনি 5টি ব্যাগে করে তিনি শুধু ইউএস ডলার যেটা রয়েছে সেই ডলার তিনি নিয়ে যান, সেভাবে তার অন্যান্য সামগ্রী তিনি নিতে পারেননি। আর তার জন্য যে যে হেলিকপ্টারটি তার জন্য বন্দোবস্ত করে রাখা হয়েছিল, সেটা করে তাকে কিন্তু তখন গণভবন থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতি যে চুপ্পু কাছে নিয়ে যাওয়া হয়। তো চুপ্পুকেও কিন্তু তিনি দেখে তিনি খুব তার মেজাজ হারিয়ে ফেলেন শেখ হাসিনা। তো চুপ্পু তখন তাকে বোঝাবার চেষ্টা করেন যে আপা, এক্ষেত্রে আমার তো কিছু করার নেই। তো যাই হোক, তারপরে শেখ হাসিনা তিনি বলতে তিনি সই করেন এবং সই করার পরে তিনি তখনও বেশ ঔদ্ধত্য দেখাতে থাকেন। এরপর আর কি ঔদ্ধত্য দেখিয়েছেন, আর কি করেছেন, এগুলো আরো বিস্তারিত ওই প্রত্যক্ষদর্শী যে বয়ান, আমি চাই সেখান থেকে আপনারা শুনে নেন। দর্শক, শেখ হাসিনার পদত্যাগের পূর্বে শেখ হাসিনার ছেলে জয় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অপমান করেন এবং সেনাপ্রধান সহ তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন, কিন্তু এতে ওয়াকারুজ্জামান বিচলিত না হয়ে তিনি শেখ রেহানা ও শেখ হাসিনাকে কৌশলে পদত্যাগ ও দেশ ত্যাগ করতে বাধ্য করেন। দর্শক, এখান থেকে আমরা বুঝতে পারি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন এবং তিনি পরিবেশ ঠান্ডা রেখে এক বিশাল ক্ষতির হাত থেকে আমাদের দেশ এবং অনেক ছাত্র জনতার জীবন রক্ষা করেছেন। তাই আমি তাকে আমার ব্যক্তিগতভাবে স্যালুট জানাই।